স্নিগ্ধর। সে শ্যামলীর দিকে তাকিয়ে দেখে মেয়েটা খুব সাবধানে মাঝখানে কোলবালিশ রেখে এক পাশে গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। স্নিগ্ধ কোলবালিশ সরিয়ে শ্যামলীকে জড়িয়ে ধরে একটু কাছে টেনে নেয়। আহ! স্নিগ্ধ তাড়াতাড়ি শ্যামলীর মুখ চেপে ধরে বলে, কি হয়েছে? আমি ভেবেছিলাম বোবা ভূত। বোবা ভূত জড়িয়ে ধরে? জানি না। জানতে হবে না, কাছে আসো, অন্য জিনিস জানাই। আপ আর কিছু বলতে পারে না শ্যামলী। স্নিগ্ধ একদম ওকে কাছে টেনে নেয়। আমরা জানি তারা কি করছে, তাই বলার দরকার নেই। পরের দিন দুপুরবেলা মেম্বার বাড়িতে সবাই খুব ব্যস্ত। বাড়ির ছোট ছেলের বিয়ে বলে কথা, বউ আনতে হবে। স্নিগ্ধ শ্যামলীকে নিজ হাতে সাজিয়ে দিয়েছে, খোপায় ফুল গুজে দিয়েছে। মাহির অবশ্য এসব একদম ভালো লাগছে না। একবার তো মুখ খুলে বলেই ফেলে, কালের আবার এত সাজ কিসের? স্নিগ্ধও জবাব দেয়, তোর মতো মেকআপ সুন্দরী পেতনির মুখে এসব মানায় না। মাহির আগে রুমে চলে যায়। এদিকে মুগ্ধ লাল পাঞ্জাবির উপর গোল্ডেন কালারের শেরওয়ানিটা পরতে পরতে মুগ্ধ আয়নার দিকে তাকায়। লম্বা একটা শ্বাস নিয়ে নিজেকে বলে ওঠে, কাম অন মাই বয়, আজ একটা বিশেষ দিন, তোর জীবনের সবচেয়ে সুন্দর দিনগুলোর একটি। আজ তোকে এতটা ঘাবড়ে গেলে চলবে না, লেটস ডু ইট। মুগ্ধ চুলটা ঠিক করে গায়ে আতর লাগিয়ে নেয়। হাসিটা আর একটু প্রশস্ত করে পিছনে ফিরে তাকায়। মুগ্ধর মা হাসি মুখে হাতে একটা বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে আয় তো, হা কর। এখন আবার কি? রাসমালাই। শুভ কাজের আগে একটু মিষ্টি মুখ করে নে। কয়েক চামচ রসমলাই খাইয়ে দোয়া পরে ফু দিয়ে দেয় মুগ্ধর মা। যা, নিচে যা, সবাই রেডি হয়ে আছে। মুগ্ধ মাকে সালাম করে নিচে চলে যায়। মুগ্ধদের বাড়িটা দোতলা, টিনার কাঠের। তবে অ্যাডজাস্ট বাথরুম, গোসলখানা এসব এখনো বানানো হয়নি। সব কাজ পিছনের পুকুরের কাছে গিয়েই করতে হয়। বাড়ির একদম সামনে উঠোনের পাশ দিয়ে পাকা রাস্তা চলে যায়। সেখানে বিয়ের গাড়ি সাজিয়ে রাখা হয়েছে। মুগ্ধ নেমে দেখে সবাই রেডি। স্নিগ্ধ একটা হাসি দিয়ে বলে, ভাই চল, তোর বউটাও নিয়ে আসে। মুগ্ধ কিছু না বলে লজ্জা মাখা মুখে মাথায় হাত বুলাতে বুলাতে নিচে নামে। বাহিরে বিসমিল্লা বলে পা বাড়ায়। এখন সব ঠিকঠাক হলেই হলো। নবনী আজ একটা টকটকে লাল জামদানি শাড়ি পরেছে। মুখে ভারী মেকআপ, গয়নার ভারে নুয়ে পড়ার মতো অবস্থা। নবনীর মা কান্না করা চোখের কণা থেকে এক ফোঁটা কাজল নিয়ে নবনীর কানের গোড়ায় লাগিয়ে দিল। মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে তোকে। কারণ নজর যেন না লাগে আমার মেয়েটার উপর। নবনী কিছু বলে না। সে জানে তার মায়ের খুব কান্না পাচ্ছে। নবনীও সকালে খুব কেঁদেছিল। তবে এখন সে সিদ্ধান্ত নিয়েছে আর কাঁদবে না। তার অনুভূতির মূল্য যখন কেউ দিতেই পারবে না, সেখানে খামোখা কান্না করে কষ্ট কেন পাবে সে? না, একদমই কাঁদবে না নবনী। আপু, বিয়ে করে আমাদের ভুলে যাস না কিন্তু। নাফিসার কথায় আরো দুর্বল হয়ে পড়ে নবনী। এমন একটা পরিবেশে এমন মানুষদের সাথে সে কিভাবে থাকতে পারবে? এমন সময় বাহিরে হট্টগোল শোনা গেল। নবনীর কাজিনরা সবাই গেট ধরে দাঁড়িয়ে আছে। মুগ্ধরা কি এসে গিয়েছে? নিজের বুকে একটা চাপা ভয় আর আর্তনাদ অনুভব করতে পারে নবনী। আর কিছুক্ষণ পর এই মানুষটার সাথে সারা জীবনের জন্য সে এক অদৃশ্য বন্ধনে আটকে যেতে যাচ্ছে। কিছুক্ষণ পর খাওয়া দাওয়ার ঝামেলা সব শেষ হয়। নবনীর বুকটা ধড়ফড় করেছে। একটু পর না জানি কি হবে। অবশেষে সেই সময় ঘনিয়ে এলো। নবনীর দাদা মেম্বারকে নিয়েও একজন কাজীকে নিয়ে নবনীর রুমে এলো। নবনীর মামি নবনীর হাত শক্ত করে ধরে বসে আছে। ওকে সান্ত্বনা দিয়ে বলে, কোনো ঝামেলা করিস না মা, সুন্দরভাবে কবুল বলে দিস। কাজী এসে নবনীর ঠিক পাশে বসলো। বিয়ে পড়ানো শুরু করতেই বুক ফেটে কান্না চলে আসে। সে কেন কাঁদছে? সে তো নিজেকে বলেছিল সে সবার সামনে কান্না করবে না। এত শক্ত মনের মেয়ে সে, হঠাৎ এতটা দুর্বল লাগছে কেন নিজেকে? উত্তর পায় না নবনী। এদিকে কাজী বারবার তাকে কবুল বলতে বলছে। শেষে নবনী আর সহ্য করতে না পেরে কবুল বলে দেয়। সবাই বলে ওঠে, আলহামদুলিল্লাহ। নবনীর দাদা মতিসুর মেম্বারের সাথে কোলাকুলি করে। নবনীর কান্নার রেশ আরো বেড়ে যায়। কেন জানি যেন তাকে বলি দেয়া হলো। কাজই চলে যায়। মুগ্ধর কাছে বিয়ে পড়াতে বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। নবনীকে ধরে সবাই গাড়িতে উঠিয়ে দেয়। মুগ্ধ, নবনীর মাও সবাইকে সান্ত্বনা দিয়ে গাড়িতে গিয়ে বসে। গাড়ি চলতে শুরু করে। এক পরিবারে কান্নার রোল, অন্য পরিবারে আনন্দের। নবনী গাড়িতে উঠেও কান্না থামাচ্ছে না। মাথা নিচু করে কান্না করেই যাচ্ছে। মুগ্ধদের এক গাড়িতে পরিবারের সবাই,
অন্য গাড়িতে শাওন, মুগ্ধ, স্নিগ্ধ, শ্যামলী আর নবনী। নবনীর কান্নায় প্রথমে খুব খারাপ লাগলেও এখন কানটা পুরো ঝালাপোড়া করছে। মুগ্ধ বিরক্ত হয়ে নবনীর কানের কাছে গিয়ে বলল, আর এক ফোঁটা যদি কান্না করছো আজ রাতে এর 3 গুণ বেশি কাঁদিয়ে ছাড়বো, বলে দিলাম কিন্তু। নবনী এই কথা শুনে যেন আরো চিল্লিয়ে কান্না করা শুরু করে। গাড়ির সামনে থেকে শাওন বলে, ভাই, ভাবির কানে কি কইল? ভলিউম তো বাইরে গেল। পাশ থেকে শ্যামলী বলে ওঠে, আহারে, মেয়েটাকে কেউ বিরক্ত করো না তো। মুগ্ধ ভাইয়া, নবনীকে চেতাবেন না এখন প্লিজ। এমন সময় একটা মেয়ের উপর দিয়ে কি যায় শুধু মেয়েরাই বুঝবে। মুগ্ধ কিছু বলে না। নবনীর একটা হাত নিজের হাতের মাঝে নিয়ে শক্ত করে ধরে তার দিকে তাকায়। নবনীর কাদো কাদো চেহারা দিকে খুব কিউট লাগছে মুগ্ধর। তুমি কান্নাও করতে জানো? অবিশ্বাস্য। আরও একটু বেশি করে কাঁদো। মেয়েদের কান্না দেখলে ছেলেদের ভালো লাগে। শেষের লাইনটা যেন ইচ্ছে করেই শুনিয়ে বলে মুগ্ধ, আর কথাটা জাদুর মতো কাজে লেগে যায়। নবনী একদম কান্না থামিয়ে রাগী চোখে মুগ্ধর দিকে তাকায়। মুগ্ধ হাসে, সে জানতো এমনই হবে, যেন চোখ দিয়ে বলতে চাইছে, আপনারা পুরুষ জাতটাই এমন, কাঁদবো না আমি আর, যান। মুগ্ধর মা ও শাওনের মা সবকিছু রেডি করেই রেখেছে। মুসলিম পরিবারে সাধারণত বিয়ের পর তেমন আহামরি কোনো রীতিনীতি থাকে না। শুধু আনন্দের জন্য বিয়ের পর ছোটখাটো কিছু খেলার আয়োজন করা হয়। একটু পর গাড়ি এসে মতিসুর মেম্বারের বাড়ির সামনে থামে। নবনীকে হাত ধরে মুগ্ধ নামায়। তবে কান্না করতে করতেও এতটাই ক্লান্ত হয়ে যায় যে দাঁড়িয়ে একটু হাঁটার ক্ষমতা নেই। তার উপর রাতের বেলা, যদিও নানান লাইটে পুরো বাড়ি আলোকিত হয়ে আছে। মুগ্ধ বুঝতে পেরে সবার সামনেই ওকে কোলে তুলে নেয়। নবনী কিছু বলে না, তার একদমই হুঁশ নেই। উপস্থিত সবাই হাঁ করে তাকিয়ে থাকে। স্নিগ্ধ তো বলেই ওঠে, ভাই এতটা নির্লজ্জ না হলেও পারতি, তোরই তো বউ, আমরা খেয়ে ফেলবো না তো। আরে ও হাঁটতে পারবে না তাই? বুঝলাম, তবে তুই কেন? মানে? এটা পুরাতন রীতি, নতুন বউকে ভাসুর করে করে নিয়ে ঘর অব্দি দিয়ে আসে, তোকেও কেউ একজন কোলে নিবে। কোন হাদিসে আছে? আর তুই তো ওর কাছে পরপুরুষ, স্বামীর আগে ভাসুর শরীর স্পর্শ করবে, এটা কেমন কথা? তোর মনে হয় না গ্রামের কিছু পুরনো নিয়ম এখন পাল্টানো উচিত? এসবে তো কারো উপকার হয়ই না, উল্টা পাপ হচ্ছে। উপস্থিত সবাই মুগ্ধর কথায় সায় দেয়। ঠিকই তো, কিছু কুসংস্কার যেগুলোর কোনো ভিত্তি নেই তা এখনো টিকে আছে। মুগ্ধ আরও বলে ওঠে, দেবর ভাসুর তো একটা মেয়ের কাছে হারাম। আর বর কি সবাই পঙ্গু নাকি যে তাকেও কোলে নিতে হবে? আচ্ছা ভাই, তোর বউ তুই করে নিস, এখন ভিতরে চল। মুগ্ধ নবনীকে নিয়ে ভিতরে চলে যায়। নবনীকে দাঁড় করিয়ে বলে, এই আমার মা, উনি আমার চাচি, আরেকজন পিছনের গাড়িতে আছে। সে সবার সাথে তেমন একটা মিশে না। নবনী গিয়ে শাশুড়ি আর চাচি শাশুড়িকে সালাম করে। কিছু ছোট নিয়ম পালন করে নবনীকে নিয়ে সবাই ঘরে চলে যায়। মুগ্ধর মা নবনীকে বুঝিয়ে শুনিয়ে বলে, শোন মা, আমার ছেলে তোর সাথে খারাপ ব্যবহার করলে আমাকে বলবি, ওকে একদম তক্তা বানিয়ে দিব। নবনী হাসে। শাশুড়িকে তার পছন্দ হয়েছে, খুব সরল সোজা মানুষ। নবনীকে একা বাসর ঘরে রেখে সবাই চলে যায়। নবনী চারদিকে চোখ বুলিয়ে দেখতে থাকে। খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে বাড়িটা, বিশেষ করে তার রুমটা। গ্রামের মানুষ হলেও কোনো কিছুতে কমতি রাখেনি। নবনীর শরীরটা খুব ক্লান্ত লাগে, তার উপরে খিদায় পেটের অবস্থা খারাপ। প্রতিটা মেয়েই বিয়ের রাতে খিদের যন্ত্রণায় ভোগে, তবে কেউ মুখ ফুটে কিছু বলতে পারে না। কারো স্বামী ভালো হলে এই রাতটা একটু যত্ন নেয়। বউয়ের শরীরের কথা ভেবে নিজেকে নিয়ন্ত্রণ করে নেয়। এত অসুস্থ শরীর নিয়ে নতুন এক জায়গায় চলে এসেছে, সেই হিসেবেও তাকে কিছুটা সময় দেওয়া উচিত। আচ্ছা, মুগ্ধ কি তাকে জোর করবে? নবনী এসব ভাবতে ভাবতে হেলান দিয়েই ঘুমিয়ে পড়ে। অতঃপর রাত 12টায় নবনী নিজের বাহুতে কারো স্পর্শ পেয়ে ধরফর করে উঠে পড়ে। সরি, তোমাকে জাগিয়ে দিলাম। ঘুম ঘুম চোখে তাকিয়ে থাকে নবনী। সামনে মুগ্ধ দাঁড়িয়ে আছে। নবনী কিছু বলার আগেই মুগ্ধ বলে ওঠে, এখন প্লিজ বাংলা সিরিয়ালের নায়িকার মতো চিল্লিয়ে বলে ওঠো না কেন তোমার শরীরে স্পর্শ করলাম। তুমি আঁকাবাঁকা হয়ে শুয়েছিলে, তাই ভেবেছিলাম একটু ঠিক করে শুইয়ে দেই। নবনী কিছুই বলে না। মুগ্ধর সাথে আগেই ডিল হয়েছে, মুগ্ধ ওকে জোর করবে বলে মনে হচ্ছে না। তবে যদি বিহানের কথা সত্যি হয়,
মুগ্ধ যদি ওরকম ছেলে হয়, কিছুটা চাপা ভয় কাজ করে তার মনে। মুগ্ধ কিছু না বলে টেবিলে রাখা খাবারের প্লেটটা সামনে এনে ধরে। নাও, খেয়ে নাও। খিদা তো লেগেছে নিশ্চয়ই। খেয়ে তারপর ঘুমাও। মুগ্ধ নবনীর সামনে প্লেট রেখে খাটের অন্য পাশে গিয়ে বসে আর বলে ওঠে, শোনো মেয়ে, আমাকে আপন ভাবো আর না ভাবো, আমার ঘরটা আর পরিবারকে আপন ভেবে নিও। আমরা আলাদা হচ্ছি কবে? মুগ্ধ এমন কথার প্রতিউত্তরে শুধু অবাক চোখে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। নবনী হয়তো প্রথম মেয়ে যে নিজের বিয়ের রাতেই আলাদা হওয়ার কথা বলছে। মুগ্ধ ভেবেছিল নবনী বিয়ের পর একটু হলেও বদলাবে, তবে লোহা পোড়ালেও আগের রূপে ফিরে আসতে শুধু একটু ঠান্ডা আবহাওয়া হলেই চলে। যেদিন তোমার সব কথা সত্য মনে হবে, যেদিন প্রমাণ করতে পারবে আমার বাবা আসলেই খারাপ কেউ, কথা দিলাম বাড়ির দরজা খোলা থাকবে। তুমি চলে গেলেও আমি একবারও তোমাকে আটকাবো না। তুমি যা চাও তাই হবে। তবে পরিবারের সামনে অন্তত বউ হয়ে থেকো। আশা করি বুঝতে পারছো কি বোঝাতে চাচ্ছি। হুম। খেয়ে নাও, পাশে শাড়ি রাখা আছে একটা, পাল্টিয়ে পরে নিও, তারপর ঘুমাও। আমি তাকাবো না, ডোন্ট ওয়ারি। তবে গল্পের নায়কদের মতো আমার রুমে সোফা নেই যে গিয়ে শুব, তাই এক বিছানায় ঘুমাতে হবে। নবনী কিছু না বলে শাড়ি পাল্টাতে শুরু করে। কয়েকবার মুগ্ধর দিকে তাকায়। না, ছেলেটা কথা রাখতে জানে। শাড়ি পাল্টিয়ে নবনী হালকা খাবার খেয়ে নেয়। মুগ্ধকে ডাকবে কিনা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আপনি খেয়েছেন? ভাইয়া জোর করছিল তাই খেয়ে এসেছি। তুমি খেয়ে শুয়ে পড়ো। নবনী আর কথা না বাড়িয়ে খাওয়া শেষ করে কোল বালিশটা ঠিক মাঝ বরাবর রেখে শুয়ে পড়ে। এতটাই ক্লান্ত ছিল যে বিছানায় গা এলানোর সাথে সাথেই ঘুমিয়ে যায়। মুগ্ধর চোখে ঘুম নেই। রাত বাড়ার সাথে সাথে তার একাকিত্বটাও খুব বেড়ে যায়। একটু উঁচু হয়ে নবনীর দিকে তাকায়। কি নিশ্চিন্তে মেয়েটা বাচ্চাদের মতো করে ঘুমোচ্ছে। তার এই বিশ্বাসটা ভাঙার সাধ্য মুগ্ধর নেই। তার মনে হয় এই মায়াবী চেহারা দেখেও সে যুগ যুগ পার করে দিতে পারবে। হয়তো এমন অনুভূতিই হলো পবিত্র ভালোবাসা, যেখানে কোনো চাওয়া পাওয়া নেই। শরীর তো সব পুরুষরাই সহজে ছুঁয়ে দিতে পারে, মনটা ছুঁতে পারে কজন। যে পারে সেই সত্যিকারের পুরুষ। মুগ্ধ অন্যদিকে ফিরে শুয়ে পড়ে। ভাবতে থাকে নবনীর কথা সত্যি হয়ে গেলে মেয়েটা তাকে ছেড়ে চলে যাবে। মুগ্ধ কি পারবে তাকে আর ফেরাতে? নানান চিন্তার ভাঁজ কপালে নিয়ে সেও ঘুমিয়ে পড়ে। খুব সকাল সকাল ঘুম থেকে উঠে নবনী। ওঠে খেয়াল হলো গোসল করতে এখন বাইরে যেতে হবে। এই বিষয়ে ভেবে চোখে পানি চলে আসলো। কাউকে বললে সবাই ভাববে হয়তো ঢং। আসলে যে যেই পরিবেশে থেকে অভ্যস্ত সে সেখানেই বিয়ে করা ভালো। নয়তো ছোট ছোট বিষয় নিয়ে থাকতে খুব অসুবিধা হয়, যেটা হয়তো বাকিদের চোখে খুবই সামান্য। নবনী মুগ্ধর দিকে তাকিয়ে থাকে ডাকবে কিনা। তখনই মুগ্ধ চোখ খুলে উঠে বসে। তাদের বাড়িতে বৌভাত আজকে। নবনীর বাড়ি থেকে লোক আসবে, পরে ওদের নিয়ে যাবে। খুব কাজ পড়ে আছে। আমি গোসল করব কোথায়? কোথায় আবার? পুকুরে গিয়ে করো। পাশে কাপড় পাল্টানোর জায়গা আছে, নিচে পাকা করা, চারপাশে টিনের বেড়া দেয়া। নবনী হাতে কাপড় নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। নবনীকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে মুগ্ধ বলল, কি হলো, চাও? আমি মরেই যাব। ইস, তোমার ন্যাকামো দেখে হাসি পেল। পুকুরের পানিতে গোসল করলে কেউ মারা যায় না। আমার আসলে ডাস্ট অ্যালার্জি আছে। পুকুরের পানিতে গোসল করলে শরীরে কেমন যেন ফোসকা পড়ে যায়, পরে খুব চুলকায় আর ব্যথা করে। নানু বাড়ি থাকতে এমন একবার হয়েছিল। তাছাড়া নবনী আরো কিছু বলবে দেখে মুগ্ধ রুমেই নেই। গেল কখন? নবনীর রাগে জিতে পিছনের পুকুরে গোসল করতে চলে গেল। দেখল পুকুরের ঘাটে মগ রাখা। সে নিজের পার্সোনাল ফেস ওয়াশ, শাওয়ার জেল সব হাবিজাবি জিনিস ঘাটে সাজিয়ে রাখলো। দেখলো আশেপাশে কেউ নেই। যাক, একটা দিক দিয়ে বেঁচে গেল। তবে রাতে শরীরের কি হবে ভেবে এখনই অবস্থা খারাপ হচ্ছে। এদিকে মুগ্ধর একটা কল আসে, দ্রুত সেখান থেকে চলে গিয়েছিল। শেষে নবনী কি বলতে নিয়েছিল তা একটু শুনেনি। কল শেষে ঘরে ফিরে দেখে নবনী নেই। কোথায় গেল মেয়েটা? আমি তো আরো বলতে এসেছিলাম চাপ কলের ওইখানে চলো, আমি পানি চেপে দেই। মুগ্ধ একবার ভাবে পুকুরের পাড়ে যাবে নাকি, পরে ভাবে শরীর ভিজিয়ে ফেলার পর গিয়ে তো লাভ নেই। উল্টো মেয়েদের শরীর দেখতে গিয়েছে এই অপবাদ নিয়ে ফিরতে হবে। এর থেকে না যাওয়াই ভালো। মুগ্ধ নিচে গিয়ে দেখে এখনো কেউ ওঠেনি। শুধু মা রান্নাঘরে টুকটাক কাজ করছে। কিরে, নবনী কোথায়? পুকুরে গিয়েছে। তুই গেলি না কেন সাথে? আমি? এমন করার কি আছে? তোরই তো বউ। যা গিয়ে দেখ মেয়েটা কি করছে। নতুন বউকে কেউ এভাবে পুকুরের পাড়ে
গোসল করতে পাঠায়? পাশের বাড়ির কোনো ছেলেরা পুকুরের ওইদিকে গেলে তখন? আচ্ছা, গিয়ে দেখছি। মুগ্ধ ভাবে এই কথা তো সে ভাবেনি। তবে গিয়ে যা দেখে তা হলো নবনী গত আধা ঘন্টা যাবৎ পুকুরের ঘাটে বসে আছে। গোসল শেষ, তবে সমস্যা হলো কাপড় পাল্টাবে কোথায়, তাই মুখ গোমরা করে বসে আছে। মেজাজটা এত খারাপ হচ্ছে যেন পারলে পুকুরে লাফ দিয়ে ইহ জগতের মায়া ত্যাগ করে দেয়। এভাবে বসে আছো কেন? মুগ্ধর কথায় উপরে তাকায় নবনী, গায়ে গামছা পেঁচিয়ে বলে, তো কি করব? কাপড় পাল্টাবো কোথায়? আমি পাহারা দিচ্ছি, কেউ আসবে না। কুইক। আমি পারবো না, এত খোলামেলা সম্ভব না, আকাশও ফাঁকা। তোমার কি মনে হয় গ্রামের সব ছেলেরা পাখা মেলে উড়ে উড়ে আকাশ থেকে তোমাকে দেখবে? প্লিজ তাড়াতাড়ি করো, তোমার বাড়ি থেকেও লোক আসবে একটু পর। বললাম তো, এই সময়ে কোনো বাড়ির পুরুষ এদিকে আসে না, আমি আছি তো। নবনীর হাতে আর কোনো উপায় নেই। মুগ্ধ অন্যদিকে ফিরে দাঁড়িয়ে আছে। নবনী তাড়াতাড়ি কাপড় পাল্টে উপরে চলে আসে। আজকালকার মায়াগুলোর রং দেখলে বাসি না। আমরা মনে হয় বিয়ে পুরি নাই। হুই, আমার মাও খালাদা বা বউরা তো বিয়ের পরের দিন এত বেলাও বিদুয়ায় নাই। খাবার খেতে খেতে কথাগুলো বলল শরীফ। এতদিন কম জ্বালায়নি মানুষটা এর বাড়ির মহিলাদের। এখন হয়তো নতুন বউকেও সেই শাসনের জালে বাঁধার পরিকল্পনা করছে। তবে শরীফের স্ত্রী এবার উত্তর দেয়, আমরা তো সেকেলে মানুষ, আজকালকার মেয়েরা ওই একটু একটু অন্যরকম চলেই। আর ও তো নতুন এসেছে, কদিন থাকলে ঠিক হয়ে যাবে। But I thought that would be we see. বেশ হুঙ্কার দিয়ে ওঠে শরীফ। ভয়ে চুপ হয়ে যায় পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তি। আর রাগালে এখনই গায়ে হাত তুলবে। এমন সময় মুগ্ধ নবনীকে সাথে নিয়ে সবার মাঝে আসে। নবনী সবাইকে সালাম দেয়। এতক্ষণ এখানে কি হয়েছে সেটা তার অজানা। মুগ্ধর মা দূর থেকে ওদের দেখে থু থু দেয়। দুজনকে কি সুন্দর মানিয়েছে। এদিকে আয় মা, আমার কাছে আয়। মুগ্ধর মায়ের গলা শুনে নবনী তার কাছে রান্নাঘরে চলে যায়। মুগ্ধ গিয়ে টেবিলে বসে। চাচা, নবনী হয়তো খেয়াল করেনি, তুমি যে চাচির সাথে কেমন করছিলে আমি দূর থেকে দেখেছি। মেয়েটা নতুন এসেছে, সাথে সাথে এসব শুরু করো না। শরীফ গাল বাঁকিয়ে হেসে বলে, Usha bongir ever mere aizkal's divorce concept gema. Amar der. Hishundar budawa sheb ar kursin. Shon bahanguggo. আমরা তোর খারাপ চাই না। প্রথম লাইক প্রথম বিং এগে মায়াগবা সাপের বুড়ে রাখতেবা। সুজো বিবিনা মা আনবা। মুগ্ধ কিছু বলে না। মেয়েদের জোর করে শরীরে হয়তো দখল নেওয়া যায়, তবে তাদের জয় করা এত সহজ না। পায়ে নিচে রাখলে যদি সংসার সুখেরই হতো, তবে এ বাড়িতে কোনো শান্তি নেই কেন? এদিকে নবনীর মাথায় হাত বুলিয়ে দিয়ে মুগ্ধর মা বলে, মাশাল্লাহ মা, তোকে খুব সুন্দর লাগছে। মুগ্ধর পাশে দারুণ মানিয়েছে তোকে। নবনী হাসে, অতঃপর উত্তর দেয়, কোনো কাজ করা লাগলে বলুন মা, আমি সাহায্য করে দিচ্ছি। না, কিছু লাগবে না, তুই গিয়ে খাবারের টেবিলে বস। আপনি বসবেন? মুগ্ধর মা একটু অন্য চোখে নবনীর দিকে তাকায়। আজ এত বছর এ বাড়িতে তারা কখনো একসাথে খায়নি। তার শাশুড়ি তাদের নিয়ম করে দিয়ে গিয়েছিল, আগে বাড়ির সব পুরুষেরা পেট ভরে খাবে, পরে কিছু থাকলে মহিলারা খাবে, নয়তো না খেয়েই থাকতে হবে। সে নবনীকে বলে, আমরা বাড়ির মহিলারা কর্তাকে রেখে আগে খেলে কেমন দেখায়? এইখানে আবার কেমন দেখানোর কি আছে? আমরা তো স্বার্থপরের মতো আগেই সব সাবার করে দিচ্ছি। এখানে সবাই মিলে খাবো। শহরে তো আমার মাও আমাদের সাথে খেত। ওটা শহর, এটা গ্রাম, এখানে ওসব হয় না। করলেই হয়। সব পুরনো নিয়ম সময়ের সাথে পাল্টানো উচিত। আগে মেয়েরা পড়াশোনা করতো না, এখন তো করে, আরও কত কিছু। অথচ আমরা খারাপ বিষয়গুলোকে হাইলাইট করে ভালোটাকে চাপিয়ে দেই। চলুন তো। মুগ্ধর মা বারবার না করার পরেই নবনী তাকে টেনে এনে টেবিলে বসায়। মুগ্ধর চাচিকেও ধরে জোর করে বসিয়ে দেয়। শরীফ আর মুগ্ধ হাঁ করে শুধু নবনীর কাজ দেখছে। নবনী এক এক করে সব খাবার এনে টেবিলে সাজিয়ে রাখে। তারপর সবার প্লেটে সবকিছু দিয়ে নিজেও মুগ্ধর পাশে খেতে বসে। মুগ্ধর মা চাচির খুব লজ্জা লাগছে এভাবে খেতে। তার উপর মাছের দুটো মাথাই নবনী তার শাশুড়িদের প্লেটে তুলে দিয়েছে। আমি মাছের মাথা খাই না, শাওনের বাবাকে দিয়ে দেই। শাওনের মায়ের এমন কথা শুনে শরীফ বলে, তোমাকে দিয়েছি তুমি খাও। তোমাদের তো আমি খাবো না। কারো আর কিছু বলার থাকে না।
সবাই চুপচাপ খেতে থাকে। মুগ্ধর বিষয়টা ভালো লাগলো নাকি খারাপ ঠিক বুঝলো না। এতদিন এক নিয়মে জন্মের পর থেকে দেখে আসছে, আজ হঠাৎ অন্যরকম। তবে তাদের মায়েরা যে মনে মনে মাথা খেতে পেরে খুশি, তার চেহারায় একটু একটু ফুটে উঠেছে। এমন সময় শাওন আর মতিসুরও খেতে আসে। স্নিগ্ধ আর শ্যামলীও এসে বসে। শ্যামলী প্রথমে বসবে কিনা বুঝছিল না, তবে তার শাশুড়ির ইশারায় নবনীকে দেখিয়ে বলে বসতে। মতিসুর বাড়ির মহিলাদের একসাথে খেতে দেখে যত অবাক হয় তার চেয়ে বেশি চমকায় তাদের প্লেটে মাছের মাথা দেখে। তবে নতুন বউয়ের সামনে কিছু বলে না। খেতে বসলে মুগ্ধর মা এটি সেটা বেড়ে দেয়। এই প্রথম সবাই একসাথে খাবার খাচ্ছে, এই প্রথম সবাইকে এত খুশি মনে হচ্ছে। খাওয়া শেষে সবাই যার যার রুমে চলে যায়। নবনী অন্য শাড়ি পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিল। নতুন বউকে কত মানুষই তো দেখতে আসবে, তাই মুগ্ধর মা বলেছে একটু সেজেগুজেই থাকতে। এমন সময় মুগ্ধ ফোনে কথা বলতে বলতে রুমে আসে। কথার মাঝে ফাঁকে ফাঁকে সে নবনীকে দেখতে থাকে। আকাশি রঙের শাড়িতে নবনীকে একদম বউ বউ লাগছে। হেই ওয়েট, নবনী তো তার বউই হয়। লুকিয়ে লুকিয়ে দেখার কিছু নেই, এমনিতেই তাকাতে পারেন, কিছু বলবো না। ভালোভাবে তাকাচ্ছি না, তাকালে তো আরও বেশি কিছু করতে মন চাইবে, ওইটা তো পারবো না। তাই আজ 30 বছর পর আপনার মা মাছের মাথা খেলো। মানে ঠিকই বলছি। আপনাকে একটু ভিন্ন ভেবেছিলাম, তবে আপনিও হয়তো বাবা চাচাকে দেখে যা শিখেছেন সেভাবেই চলেন। আপনার চাচা তখন রাগ হওয়াটা আমি শুনেছিলাম। এ বাড়িতে মেয়েদের মূল্যায়ন করা হয় না। আপনার কি এত বছরে মনে হয়নি বাড়ির মহিলারা যারা সারা দিন এত কাজ করে ক্লান্ত হয়, তারা খেয়েছে কিনা এসব ব্যাপারে আপনাদের খোঁজ নেওয়া উচিত? তাদের শরীরও তো একদিন অসুস্থ থাকতে পারে। সেভাবে ভাবিনি, কারণ আগের দিনেও তো মা খালারা এভাবেই চলছে, আর মা তো সবসময় পরেই খায়। পরে খায় কারণ কোনোদিন আপনারা খেতেই ডাকেননি, কোনোদিন নিজের প্লেট থেকে মাছের মাথা, মুরগির রান উঠিয়ে তাদের প্লেটে দেননি। আগের দিনে তো মাত্র 5 বছর বয়সের মেয়েরা বিয়ে করেও বাচ্চা সুস্থভাবে জন্ম দিত। এখন তো 16 বছরেও বিয়ে করলে বাসরের পরদিন হসপিটালে ভর্তি করতে হয়। নবনী একটু থেমে আরো বলে, আগের মেয়েদের শরীর মন সব কিছুর সাথে এখনকার মেলালে তো চলবে না। এটা ঠিক, যুগের সাথে বেহায়াপনা আর বাজে মেয়েদের সংখ্যাও অনেক বেড়েছে। তবে আফসোস, কুসংস্কারগুলো ঠিকই রয়ে গিয়েছে। এখন একটু বদলানোর সময় এসেছে মিস্টার মুগ্ধ। মুগ্ধ কিছু বলে না। আসলেই কি তারা ভুল ছিল? হয়তো ছিল। মেয়েদের আসলে পুরুষ জাতির একটা বড় অংশ সবসময় মেয়েই মনে করে, মানুষ মনে করে না। দুটোর ভিতর অনেক তফাৎ আছে। এমন সময় শাওন দরজায় কড়া নাড়ে। ভাই আসবো? আয়। এবার একটু নিচে চলো, ইলেকশনের কাজের জন্য লোক আসছে। মুগ্ধ শাওনের সাথে নিচে যায়। এমন সময় নবনীর কল আসে, একটা আননোন নাম্বার। নবনী নামটা শুনে চুপ হয়ে যায়। একটু অদ্ভুত লাগে তার। ওইদিকে বিহান তাকে কিছু অবাক করা তথ্য সবাইকে নিয়ে দেয়। সাথে এটাও বলে সে খুব দ্রুত মুগ্ধর বাবার কালো দুনিয়ার পর্দা ফাঁস করবে। এরপর নবনীকে এ বাড়িতে থাকতে হবে না। নবনী ভাবে সত্যি সবটা সামনে এলে কি সে চলে যাবে? নবনী চায়ের কাপ নিয়ে রুমে যেতে যেতে ভাবল কিভাবে চোখের পলকে 1 সপ্তাহ কেটে গিয়েছে। এ বাড়ির মানুষ কে কেমন খুব ভালোভাবে জানা হয়ে গিয়েছে নবনীর। বিহানের সাথেও ফোনে কথা হয় মাঝে মাঝে। 2-1 দিনের মাঝেই নাকি ও নবনীর সাথে দেখা করবে। সকাল থেকে মিছিলের কাজ, আর মাত্র 4 দিন পরে ইলেকশন। সারাদিন তাই ব্যস্ত থাকতে হচ্ছে মুগ্ধকে। আপনার বিড়াল আমার বিড়ালকে ধর্ষণ করেছে, এই বিচার না করলে আমি আপনাকে ছাড়বো না। রুমে ঢুকে ঘামার্ত শরীর থেকে শার্ট খুলছিল মুগ্ধ। এত এত ঝামেলায় বেশ হাঁপিয়ে উঠেছে সে। তবে নবনীর মুখে এমন কথা শুনে চোখ বাঁকিয়ে তার দিকে তাকায়। নবনী এখনো রাগী মুখে বসে আছে। নবনী বৌভাতের পরের দিন আসার সময় সাথে করে পিকুকে নিয়ে এসেছে। এই বাড়িতে মুগ্ধদেরও একটা ছেলে বিড়াল আছে, নাম বান্টি। পিকুকে প্রথম দেখায় যেন প্রেমে পড়ে যায় ছেলেটা। সারাদিন পিকুর পিছে পিছে ঘুরে। তবে নবনীর জন্য পিকুকে একাই পায় না। মুগ্ধ হেসে বলে, তুমি ওদের ভিতর যা হচ্ছে তা দেখতে যাও কেন? ওটা ওদের জামাই বোর মধ্যকার রোমান্টিক ব্যাপার স্যাপার। আমরা খামোখা নাক গুলিয়ে কি করব বলো? জামাই বউ? আমরা যা, আমাদের বিড়ালদের মধ্যেও তো সেই সম্পর্ক হয়ে গিয়েছে, রাইট? নবনী তেড়ে এসে মুগ্ধর শার্টের কলার ধরে তার দিকে ওকে ঘুরায়। মুগ্ধ ভাবে এই মেয়েটা মন তেজি কেন? মেয়েটা থাকবে শান্ত,
একটু ন্যাকা বুদ্ধি। কথায় কথায় গাল ফুলাবে, আবদার করবে, তা না, এই মেয়ে পুরো লোহার মতো মনোবল দেখাতে আসে। আপনি যদি বিচার না করতেন তবে তবে কি কি করবে তুমি? একটা বুদ্ধি দেই, তুমি তোমার বিড়ালের প্রতিশোধ আমার উপর দিয়ে নিয়ে নাও। আমি অসহায় পুরুষের মতো মুখ বুজে সব সহ্য করে নিব। এমনি তো পুরুষরা আজ সমাজে বেশ অবহেলিত। মুগ্ধর কথায় নবনী বেশ ভেবাচেকা খেয়ে যায়। কলার ছেড়ে মুখ ঘুরিয়ে দাঁড়ায়। লোকটার মুখে সব উল্টোপাল্টা লজিকলেস কথা। মুগ্ধ নবনীকে লজ্জা পেতে দেখে হেসে ওঠে। শার্ট খুলে তোয়ালে নিয়ে বাইরে যেতে যেতে বলে, আমার তো আমার বিড়ালকে নিয়ে গর্ব হয়। আমি যা বউয়ের সাথে করতে পারিনি ও করে দেখিয়েছে। তোমারও উচিত পিকুকে দেখে কিছু শেখা। ওই দেখো কি সুন্দর স্বামীর গা ঘেঁষে শুয়ে আছে। নবনী তাকিয়ে দেখে তার বিড়ালটা আসলেই নির্লজ্জের মতো বান্টির শরীরের সাথে লেগে শুয়ে আছে। একটু পরপর জিহবা দিয়ে মুখ একটু চেটেও দিচ্ছে। এসব দেখে নবনী তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যেতে নিলে মুগ্ধ হাতটা ধরে একটা হ্যাচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নেয় আর কানের কাছে ফিসফিসিয়ে বলে ওঠে, শিখো শিখো, শিখে রাখো। আমাদের বিড়াল যদি আমাদের আগেই বাড়ির সবাইকে গুড নিউজ দিয়ে দেয়, সেটা আমার মতো পুরুষের জন্য অপমানজনক। আপনি একটা খারাপ লোক, খুব। নবনী রুম থেকে বেরিয়ে চলে যায়। মুগ্ধ হাসে, এই মেয়েটা একান্তই তার। এত কম দামে মাইয়া বেচি না, আরো 2 লাখ লাগবো। পান চিবুতে চিবুতে লাল দাঁতগুলোর একটা হাসি দিয়ে বলে উঠল মতিসুর। সামনের চেয়ারের এক উঁচা লম্বা ভদ্রলোক বসে আছে, পরনে যার স্যুটবুট। মুখে বড় বড় দাড়ির জন্য চেহারাটা দেখাই যাচ্ছে না। চোখে মোটা ফ্রেমের চশমা। এনাকে দেখতে ভদ্র পরিবারের মনে হলেও তাকে ভদ্রলোক বলা ঠিক না। ভালো হলে নিশ্চয়ই এই নোংরা এলাকায় আসতো না। লোকটা সুটকেসটা মতিসুরের সামনে রেখে বলে, যা চেয়েছিলেন তার থেকে বেশি আছে, এখন আমার জিনিস আমাকে দেন। তার বলতে মতিসুর বাইজি শালার এক মহিলাকে ইশারা দিয়ে কাউকে আনতে বলল। একটু পর মহিলা একটা ছোট্ট বাচ্চা মেয়েকে নিয়ে আসলো। বয়স 12 নাকি 10, ঠিক কাজ করতে পারলো না লোকটা। এইটুকু মেয়েদের নানান জায়গা থেকে ধরে এনে ব্যবসা করে মতিসুর। কত জঘন্য একটা মানুষ হতে পারে। রুহু কেঁপে ওঠে বিহানের। এই এলাকায় আর বেশিক্ষণ থাকা ঠিক না। আশেপাশের মেয়েগুলো ইশারায় ডাকছে। কি বাজে কাপড়ের অবস্থা, তাড়াতাড়ি যেতে হবে। তার উপর যদি মতিসুর বুঝে যায় এসব ফোন দিয়ে, তাহলে আর রক্ষা নেই। বিহান তাড়াতাড়ি মেয়েটাকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে গিয়ে একটা বড় গাড়িতে ওঠে। মেয়েটা ভয়ে গুটিসুটি মেরে আছে। বিহান ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, শান্ত হও বোন, আমি তোমার ক্ষতি করব না, তোমাকে শুধু সত্যি বলতে হবে। সন্ধ্যা পেরিয়ে রাত হতে চলল। মুগ্ধর কেন জানি মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে, আর তাতে সে সব হারিয়ে ফেলবে। এমনটা তো হওয়ার কথা না, এমন কেন লাগছে আল্লাহ? মুগ্ধ কোনো জবাব পায় না। এদিকে নবনী নিচে সবাইকে কাজে টুকটাক সাহায্য করছে। মুগ্ধ একাই রুমে। তখনই শাওন আসে হঠাৎ কাঁদতে কাঁদতে। ভাই, মুগ্ধ বিরক্ত নিয়ে শাওনের দিকে তাকায়। ছেলেটা বাচ্চাদের মতো হুট করে কেঁদে ফেলে কেন সব সময়? কি হয়েছে? মেয়েদের মতো কান্না করছিস কেন? আমার একটু কাজ আছে, জেলা অফিসের কাছে যাওয়া লাগবে, একটু দিয়ে আসো না। কি এই জন্য কাঁদছিস? তুই কি বাচ্চা না কি রে? এভাবে বললো না ভাই, ওইদিকে যেতে গেলে তো তাল গাছটা নিচ দিয়ে যেতে হয়। মনে নাই ওইখানে কি ভূত দেখছিলাম আমি? আচ্ছা চল তোকে দিয়ে আসি। ভাই, একটা প্রশ্ন করি, বল। তুমি কি ভাবির প্রেমে পড়ছো? মানে? না, আসলে ইদানিং তুমি কাজের মাঝে ভাবনায় পড়ে যাও, প্রেমে পড়লে যা হয় আর কি। মুগ্ধ আর কিছু উত্তর দেয় না। বউয়ের প্রেমে পড়া তো আর অন্যায় না। শরীফ নেশাক্ত অবস্থায় রাত করে বাড়ি ফিরেছে। ঢোকার সাথে সাথেই নবনীর সামনে পড়ে যায়। এটুকু মেয়েটা তাকে চোখ রাঙাচ্ছে। শরীফ কি ভয় পাওয়ার পাত্র নাকি? সে নবনীকে পাশ কাটিয়ে ঠুলতে ঠুলতে খাবার টেবিলে গিয়ে বসলো। বাদ দেও, হ্যাঁ উমং। শাওনের মা চুপ করে দাঁড়িয়ে আছে, নড়ছে না। শরীফ দেখে আরো উঁচু গলায় বলে ওঠে, দাবি ম্যাকি চুমের মুটি ধরে ঢুকে লায়াং যা কইতাছি। আপনাকে খাবার দিতে পারবো না, আমি রুমে গেলাম। অবাক চোখে বউয়ের দিকে তাকায় শরীফ। এত তেজ দেখানোর সাহস পায় কোথায়? এক আকার দিয়ে খুব বিশ্রী ভাষায় গালি দিয়ে ওঠে শরীফ। তেরে আসে স্ত্রীর শরীরে হাত তুলতে। তবে এর আগেই নবনী এসে জগের ঢাকনা খুলে পুরো এক জগ পানি শরীফের মুখে ফিক্কে মারে। হঠাৎ এমন হওয়ায় শরীফও থেমে যায়।
আর মুগ্ধর মা মুখে আঁচল দিয়ে নবনীকে দেখতে থাকে। এই মেয়ের মনে ভয় ডর কিছু কি নেই? শরীফ হাঁ করে নবনীর দিকে তাকায়। নবনী পাশের একটা গ্লাসে লেবুর শরবত নিয়ে এসে বলে, এটা খান। খাবো না আমি। কি করবি তুই? এত সাহস দেখাস? আচ্ছা বলেই তো দেখাচ্ছি, শরবতটা খান বলছি, নেশা অনেকটা কমে যাবে, তারপর আপনার সাথে কথা হবে, নয়তো আপনার খাবার বন্ধ। তুই আরেকবারই মাই আইসস? ঠিক করবি কে কি খাইবো না খাইবো, এত সাহস কই পাস? ওরে আমি কি করবেন, মারবেন? কাপুরুষদের তো কাজই এটা, বসে বসে বউয়েরটা খায়, বেকার থাকে, কাজকর্ম করতে পারে না, ফকির একটা। তুই আবার একা উরুস করলি? শরীফের পুরুষত্বে আঘাত হানে কথাটা। সে কাপুরুষ, বউয়ের টাকায় খায়। তোরে কইছে আমি বউয়ের টাকায় খাই? খানি তো, না হয় আর কি। এই বাড়িতে আপনার মতো অকর্মার ঢেকি আর কেউ আছে নাকি বলেন তো? আপনার বউ সারাদিন ঘরের কাজ করে, আপনার ছেলে আমার স্বামীর চামচামি করে, এর বদলে আমার শ্বশুর আপনাকে দুমুঠো খেতে দেয়। না হয় নিজের টাকা ইনকাম করার যোগ্যতা আছে আপনার, নেশা করে বায়েজিদের নিয়ে রাতটাই কাটাতে পারবেন, আর কিছু না। তুই কিন্তু বেশি বলছিস নে। এবারে প্রকৃতি এটাই হবে আগাছে। ভালো কথা, তাহলে ইটা খুলে কামড় দিয়ে খেয়ে খেয়ে পেট ভরেন। আমার শ্বশুরের আর জামাইয়ের টাকা খেয়ে থাকতে হলে ভদ্রভাবে থাকবেন, নয়তো। নবনী আর কিছু বলে না। শরীফকে টেনে শরীফের রুমে নিয়ে যায় আর বাহির থেকে দরজা লাগিয়ে দেয়। না খেয়ে থাকুন, আর আপনার বউ আর আপনার কাছে যাবে না। আজ থেকে যতদিন নেশা করে বাড়ি ফিরবেন, কেউ আপনাকে খাবারও দিবে না, আপনার সাথে কথাও বলবে না। বেশি জেদ দেখাতে আসলে শেষে গোয়াল ঘরে গরুর সাথে রাত কাটাতে হবে। শরীফ বারবার দরজা ধাক্কা দিয়ে বিশ্রী ভাষায় নবনীকে গালি দিতে থাকে। একটু পর শরীরে ক্লান্তি এসে গেলে দরজার সামনে ঠাস করে অজ্ঞান হয়ে পড়ে যায়। বাহির থেকেও এই আওয়াজ পাওয়া যায়। শাওনের মা দৌড়ে ভিতরে যেতে নিলে নবনী খপ করে হাত ধরে ফেলে। না মা, যাবেন না, আপনি সবসময় এত দরদ দেখান দেখেই আজ এই অবস্থা। মারে, তুই যা যা করতে বলেছিস করেছি তো, কিন্তু সেও তো আমার স্বামী। আমরা আগের মানুষজন, খোদার পর স্বামীকেই সব মানি। মানুষটা নিচে শুয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। নবনী তাকে জড়িয়ে ধরে। এত ভালো মানুষ হয়? এসব ভালো মানুষদের জীবনে এসব কষ্ট। নবনী শরীফের স্ত্রীকে শান্ত করে বলে, আমি বললাম তো, যে কদিন আছি আমাকে আমার মতো সব করতে দিন, একটু শান্ত হন, আমি সব ঠিক করে দিব। পাশ থেকে মুগ্ধর মা ভ্রুকুচকে বলে উঠল, যে কয়দিন আছো মানে কোথায় যাচ্ছ? নবনী হতাশার একটা মুচকে হাসি দেয়। চোখে মুখে বিষণ্ণতা ফুটে ওঠে, তবে সে কোনো উত্তর দেয় না। শাওনের মাকে চেয়ারে বসিয়ে বলে, আপনি আজ অন্য রুমে শুবেন, চাচার কাছে ভুলেও যাবেন না। বিহান রাতের আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে। মোটামুটি সব প্রমাণ জোগাড় করা শেষ, তবে এগুলো পুলিশকে দিয়ে কোনো কাজ হবে নাকি কে জানে। তবে আগে একবার নবনীকে সব দিতে হবে কালকে। রাত এখন প্রায় 12টা। মুগ্ধ বিছানার একপাশে শুয়ে কপালে হাত ভাঁজ করে রেখে ঘুমোচ্ছে। তবে নবনীর চোখে ঘুম নেই। এত সুন্দর জ্যোৎস্নার রাতে তার ঘুমাতে ইচ্ছে করছে না, বরং ইচ্ছে করছে চায়ের ফ্লাক্সে চা নিয়ে বাইরে কোথাও এত রাতে ঘুরে আসুক। মুগ্ধকে একটু করে ডাকতে শুরু করে সে। এই উঠুন না, এই শোনেন একটু। মুগ্ধ আস্তে আস্তে চোখ খুলে তাকায়। নবনীকে দেখে একটু অবাক হয়। নবনী একদম সুন্দর করে সেজে গুজে বসে আছে। একটা গোলাপি রঙের গোল জামা, হাতে আর গলায় কাজ করা, সাথে সাদা একটা ওড়না পেঁচানো। হা করে কি দেখছেন, উঠুন প্লিজ। কি সমস্যা? চলুন না একটু নদীর পাড়ে ঘুরে আসি, সাথে করে একটু নৌকাতেও উঠবো। এখন এত রাতে, তাও আবার শীতে? না না, পারবো না, মাপ চাই। আমার তো বউ নেই যে ঠান্ডা লাগলে শরীর সুস্থ করে দিবে। আপনি যাবেন মানে যাবেনই, প্লিজ একটু চলুন না, একটা আবদার রাখেন। নবনী চোখ মুখ ফুলিয়ে মুগ্ধর হাত ধরে বারবার টানতে থাকে। শেষে মুগ্ধ এই জেদি মেয়েটার কাছে হার মানে। পাশ থেকে চাদরটা নিয়ে পেঁচিয়ে একটা হারিকেন হাতে নিয়ে আলো জ্বালায়। এটা কেন? নৌকায় উঠবে বললে যে, একটু আগের দিন ভাইব পাওয়া যায় এটাই। নবনী আর কিছু বলে না। আগে থেকেই ফ্লাক্সে চা রেডি করা ছিল, ওটা হাতে নিয়ে বেরিয়ে যায়। মুগ্ধ পিছনে পিছনে হারিকেন হাতে নিয়ে হাঁটতে থাকে। খোলা আকাশের নিচে মেঠো পথ দিয়ে হেঁটে হেঁটে নদীর দিকে যেতে থাকে দুজন। আকাশের তারাগুলোও যেন আজ জ্বলজ্বল করছে। শীত আজ রাতে এখন একটু কম মনে হচ্ছে।
নীরবতা ভেঙে নবনী বলে ওঠে, জানেন আগে আমি কোনোদিন রাতে এমন পরিবেশে বের হইনি, শুধু গল্প উপন্যাসে পড়তাম। তুমি উপন্যাস পড়ো? আপনি পড়েন বুঝি? হ্যাঁ, মাঝে মাঝে আর কি। ভালোই তো। আজকের যুগে এসেও যেসব ছেলেরা গল্প উপন্যাস পড়ে তারা যথেষ্ট রুচিসম্মত মানুষ। কথা বলতে বলতে দুজন নদীর পাড়ে চলে আসে। আলাদা করে এখানে আলো না আনলেও চলতো। এদিকে মুগ্ধ গ্রামের ছেলে হলেও রাতে এভাবে একা কখনো নদীর পাশে আসা হয়নি। নবনীর দিকে তাকিয়ে দেখে কি খুশি হয়ে মেয়েটা চারপাশে ঘুরে ঘুরে দেখছে। মুগ্ধর বুকটা মোচড় দিয়ে উঠল। এই মেয়েটা এত অল্প সময়ে তার সবটা দখল করে নিয়েছে। চলো নৌকায় উঠি। মুগ্ধর কথাই সায় দেয় নবনী। নদীর পাশে সারি সারি নৌকা সাজিয়ে রাখা। একটাতে মুগ্ধ ওঠে। নবনীর হাত ধরে তাকে উঠিয়ে রশি ছেড়ে দেয়। কি করলেন? ভয় পেও না, এই মাঝিদের আমি চিনি, আর আমিও চালাতে পারি। মুগ্ধ নৌকার ভিতর হারিকেনটা জ্বালিয়ে রেখে নৌকার একদম মাথায় গিয়ে বসে। দু হাতে বইচা নিয়ে বাইতে থাকে। নদীর স্রোত নেই বললেই চলে। একদম শান্ত নদীটাকে অশান্ত করে তোলে। নবনী ভেতরে বসে ফ্লাক্স থেকে 2 কাপে চা ঢেলে একটা মুগ্ধকে দেয়। তারপর তার পাশে বসে রাতের প্রকৃতি উপভোগ করতে থাকে। এক মুহূর্তের জন্য যেন তারা ভুলে যায় তাদের সব শর্ত, সব ঝগড়া, মান অভিমান। অথচ একটা ঝড় এসে মুহূর্তেই সেসব লণ্ডভণ্ড করে দিবে তা সবার অজানা। মাঝখানে কেটে গিয়েছে আরও 2 দিন। সকালের শীতল বাতাসে ঘুম ভাঙে নবনীর। মুগ্ধ পাশে শুয়ে তাল মাতাল হয়ে ঘুমোচ্ছে। রাতে দেরি করে ফেরত আসার ফল এটা। ইদানিং বাইরে কাজের চাপ বেশি। নবনী ওকে না ডেকে নিচে চলে যায়। মুগ্ধর মা আর শ্যামলী টুকিটাকি রান্নার কাজ করছে। নবনী তাদের কাজের হেল্প করতে থাকে আর ভাবে কাল এই প্রথম শরীফ নেশা ছাড়া বাসায় ফিরেছে। এই কয়টা দিনেই মানুষটাকে ভালো টাইট দিয়েছে নবনী। এসব ভাবতে ভাবতেই শাওনের মা সেখানে উপস্থিত হয়। নবনীর হঠাৎ খেয়াল হলো শরীফ এখনো খাওয়ার জন্য জ্বালাতন করছে না কেন। তাই সে তার স্ত্রীকেই প্রশ্ন করল, চাচা কোথায়? জমিতে কাজে গিয়েছে। সবাই বেশ অবাক হয়। শরীফের মতো অকর্মণ্য লোক গিয়েছে কাজে, ভাবা যায়? নবনী আবার প্রশ্ন করে, আজ হঠাৎ সূর্য কোন দিকে উঠল? যাবে না তো করবে কি? বারবার তুমি বেকার, বইয়ের বদলে খাই, যোগ্যতা নেই এইসব বলে যে খোটা দিয়েছ। যতই যাই হোক পুরুষ মানুষ তো। যাক, ভালোই হলো, এই সুযোগে একটু ভালো হবে মানুষটা। সবাই হাতে হাতে কাজ করতে লাগলো। এমন সময় রুম থেকে মুগ্ধ ডেকে বলে নবনীর ফোন বাজছে। নবনীও রুমে গিয়ে কল রিসিভ করে। মুগ্ধ ততক্ষণে নিচে নেমে পুকুরে গিয়েছে হাত মুখ ধুতে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? নবনী, আমি বিহান। কি বলবে বিহান ভাই? এখন এই মুহূর্তে উঠানের পাশে যে বাগানটা আছে সেখানে আসো। সম্ভব না, নিচে সবাই আছে তো। কি ভাববে? ভাবলে ভাবুক, তুমি আসো, নয়তো আমি বাসার ভেতরে এসে পড়ব। শেষে এক প্রকার বাধ্য হয়েই নবনী নিচে যায়। অতি সাবধানে যেন কেউ না দেখে পাশ কাটিয়ে উঠানে চলে যায়। এদিকে বিহান হাতে একটা বড় ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। নবনী আসার সাথে সাথেই বিহান তাড়াতাড়ি ওর কাছে গিয়ে হাতে একটা ব্যাগ দিয়ে বলল, মুগ্ধর বাবা কতজনকে ঠকিয়েছে, কি কি পাচারের ব্যবসা করেছে, সবকিছুর প্রমাণ তোমার কাছে দিয়ে গেলাম। নবনী স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। কি করবে সে? এইসব যে তার সংসার ভেঙে দিবে। বিহান নবনীকে বেখেয়ালি দেখে কিছুটা বুঝতে পারে। নবনী, নিজের জন্য না হোক, বাচ্চা মেয়েগুলোর সাথে যে অমানুষের মতো কাজ করেছে মানুষটা, সেটার জন্য একটু প্রতিবাদ করো। এসব এখন রাখ তোর কাছে। আমি পরে খবর দিলে পুলিশের কাছে সব প্রমাণ দিতে হবে। কিন্তু এখানে তবে কিন্তু এইসব আনলে চলবে না। এখন সব দায়িত্ব তোর উপরে। নবনী কি করবে বুঝে উঠতে পারেন না। সবকিছু নিয়ে চুপচাপ রুমে চলে যায়। রুমের এক পাশে টি টেবিলের নিচে সবকিছু রাখে। চুপচাপ খাটে বসে ভাবতে থাকে কি করবে, কিভাবে করবে। কোনো কিছুই বুঝে উঠতে পারছে না সে। এমন সময় রুমে মুগ্ধ আসে। কি হলো? হুম কি ভাবছো? হুম নবনী এতটাই ধ্যানে ছিল পাশে কে আছে কি বলছে কোনো খেয়ালই নেই। মুগ্ধ নবনীর কাঁধে হাত রাখলো। ও আপনি? এত গভীর কল্পনায় ডুব দিয়ে কি ভাবছিলে? না কিছু না, আমি নিচে কাজে গেলাম। নবনী চলে যেতে নিতেই মুগ্ধ ওর হাত ধরে একটা হ্যাচকা টান দিয়ে ওকে বুকের সাথে মিশিয়ে নেয়। এতটা কাছে এসেও নবনীর কোনো ভাবান্তর নেই। মুগ্ধ নবনীর সামনে ছোট ছোট চুলগুলো কানের পিছে গুজে দিয়ে কিছু একটা বলতে যাবে, তখনই নবনী বলে ওঠে, আমাকে নিচে যেতে হবে।
আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সে চলে যায়। মুগ্ধ নবনীর ব্যবহার দেখে বুঝলো কিছু তো একটা হয়েছে, যেটা এই মেয়েটা লুকাচ্ছে। তবে কি সেটা? সারাদিন কাজ শেষে বিকালে নবনী রুমে এসেছে। এখনো কোনো সিদ্ধান্তে যেতে পারেনি সে। তবে হঠাৎ সে অনেকটা ঘাবড়ে যায়, কেননা যেই ব্যাগটা সে টেবিলের নিচে রেখেছিল সেটা ওখানে নেই। কোথায় গেল ব্যাগটা? পুরো ঘর তন্ন তন্ন করে খুঁজেও কিছু পায়নি সে। আচমকা নিচ থেকে মুগ্ধর মায়ের চিৎকার শুনতে পেল সে। দৌড়ে নিচে যেতে দেখেই মুগ্ধর মা ফ্লোরে বসে কান্না করছে। পাশে শাওন, তার মা, শরীফ সবাই চোখে মুখে প্রচণ্ড আশ্চর্যতা নিয়ে দাঁড়িয়ে আছে। শাওন নবনীকে দেখেই বলে উঠল, ভাবি, মুগ্ধ ভাইকে পুলিশ ধরেছে, সে এখন জেলে। মতিসুর মেম্বার বাইজিশালায় মেয়েদের দরদাম করছে। এসব তার কাছে নতুনের কিছু না। নানান জায়গা থেকে কখনো ছোট বাচ্চা চুরি করে, কখনো বা কাজের লোক দেখিয়ে মেয়েদের এখানে আনা হয়। তারপর শুরু হয় ব্যবসা। হাতে পায়ে ধরলেও আর কোনো মেয়েকে এখান থেকে যেতে দেওয়া হয় না। এই নিয়ে কত মেয়ের জীবন সে নষ্ট করেছে হিসাব নেই। কখনো কখনো মেয়েরা এখান থেকে পালিয়েও চলে যায়। তবে ওই যে আমরা সভ্য সমাজ, এই সভ্য সমাজের পুরুষরা রাতের আড়ালে এখানে এসে নিজের তৃপ্তি মেটাতে রাজি আছে। তবে এসব মেয়েদের জীবনটাকে নতুন করে শুরু করতে দিতে রাজি না। এসব মেয়েরা ফিরে গেলেও ছিছি করে তাদের তাড়িয়ে দেয়া হয়। মতিসুর গ্লাসে মদ ঢেলে চুমুক দিতে দিতে এক বাইজিকে ইশারা করে অন্য একজনকে ডেকে আনার। এখন একটু নাচ গান না হলে হয় নাকি? তবে হঠাৎ ফোন বেজে উঠলে তার মেজাজ বিগড়ে যায়। বিরক্ত নিয়ে ফোন রিসিভ করে কানে ধরতেই বলে ওঠে, ওস্তাদ তাড়াতাড়ি আহেন, ঘটনা ঘটে গেছে। কি হচ্ছে? ওইটা কে? মুখ ধরে থানায় আটকায়া রাখছে, পুলিশ ধরছে। কান দিয়ে যেন ধোঁয়া উড়ে মতিসুরের। সে নিজে যতই খারাপ হোক, তার ছেলেদের সাথে যতই স্বার্থপরতা করুক, এই ছেলেগুলোই তার সব। সে একটা গালি দিয়ে বলে, এই 2 টাকার পুলিশগুলিরে মাসে কত টাকার ঘুষ দিয়ে বুইল্লা গেছে, আমার পোলারে ধরার সাহস পাইছে কই? জানি না ওস্তাদ, তাড়াতাড়ি আহেন। মতিসুর আর এক মুহূর্তও দাঁড়ালো না। তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে সোজা থানার উদ্দেশ্যে রওনা দিল। হাজতের মাঝে পা ভাঁজ করে মাথা টেকিয়ে বসে আছে মুগ্ধ। তার পুরো দুনিয়াটাকে জাহান্নাম মনে হচ্ছে, যেন বুকের উপর সে শক্ত একটা পাথর বেঁধে রেখেছে। নিজেকে শান্ত করে সে বলে ওঠে, এত তাড়াতাড়ি ভেঙে পড়লে চলবে না মুগ্ধ। এক এক করে এখন তুই সব হারাবি। এত তাড়াতাড়ি ভেঙে যাস না, শক্ত হ। এমন সময় বাহির থেকে চেঁচামেচি শুনে গেল। বাসার সবাই হয়তো এসে পড়েছে। এসব কি স্যার? আপনি আমার ভাইকে জেলে আটকে রেখেছেন কোন সাহসে? আপনি জানেন আমরা কারা? ইনডাইরেক্টলি ধমকের সুরে কথাটা বলল স্নিগ্ধ। বাড়ির বাকি সবাইও এসে গিয়েছে, শুধু মতিসুর বাদে। সে হয়তো কিছু সময় পর পৌঁছে যাবে। নবনী জেলের সামনে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। মুগ্ধ একবার মলিন মুখে তার দিকে তাকায়, যেন চোখ দিয়ে বলতে চাইছে, এসবের জন্য তুমি দায়ী। নবনী ওর চোখের ভাষা কিছুটা বুঝে যায়। এদিকে ইন্সপেক্টর বারবার বুঝাচ্ছে তারা মুগ্ধকে অ্যারেস্ট করেনি, সে নিজে এসেই নিজেকে অ্যারেস্ট করতে বলেছে। ও বলল আর আপনারা তাই করলেন? দেখুন, আইন সবার জন্যই সমান। এখন যদি কেউ নিজে এসে তার সব অপরাধ স্বীকার করে নিজেকে ধরিয়ে দেয়, আমরা কি করব? কি করেছে আমার ভাই শুনি? সে অনেকগুলো ইনলিগ্যাল কাজের বিষয়ে যুক্ত আছে। মেয়েদের নিয়ে ব্যবসা করা, শিশু পাচার, সাথে কয়েকজনের জমি জোর করে দখল করা, এইসব কিছু। মুগ্ধর মা সেখানেই বসে পড়ে এসব শুনে। শাওন আর তার মা তাকে বারবার শান্ত করার চেষ্টা করে। এসব মুগ্ধ কোনোদিনও করেনি সে জানে। এদিকে মতিসুর মেম্বার মাত্র থানায় ঢুকছিল। এসব অপরাধের কথা শুনে সে থেমে যায়। এগুলো তো তার করা কারসাজি। মতিসুরকে দেখে মুগ্ধ উঠে দাঁড়ায়। মতিসুর মুগ্ধর সামনে এসে বলে, এইসবের কি খুব দরকার ছিল? কোনো কিছু করার আগে আমাকে একবার জানাতো। মুগ্ধ তার ছেলের হাসি দিয়ে তার বাবার কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, তখন তো দেখা যেত আপনি সব প্রমাণ সরিয়ে দিতেন, হয়তো এই শহরে মেয়েটাকে দুনিয়ায় আর বাঁচতে দিতেন না। কি সব বলছো? তুমি আমাকে এত ঘৃণা করো? হ্যাঁ করি। আপনার মতো খারাপ লোককে নিজের বাবা বলে পরিচয় করিয়ে দিতে আমার লজ্জা হয়। আমি যদি পারতাম নিজের শরীরের শেষ বিন্দু রক্তের ফোঁটা অবধি বের করে ফেলতাম, কারণ আপনার মতো অমানুষের রক্ত আমার শরীরে বইছে। মুগ্ধ, আওয়াজ নিচে করে কথা বলুন মেম্বার সাহেব। আপনি এত খারাপ যে আমি মরে গেলেও হয়তো আপনার যায় আসে না, তবে কাউকে না কাউকে তো পাপের সাজা পেতেই হয়। আপনার মতো
অমানুষ আমাকে জন্ম দিয়েছে। এর শাস্তি হিসেবে জেল হাজতে থাকাটাও খুব তুচ্ছ। হ্যাঁ, আমি মানছি আমি খুব খারাপ মানুষ, তবে আমি খারাপ বাবা নই। তুই আমার ছোট ছেলে, সবসময় তোকে নিজের হাতে মানুষ করেছি আমি। আরে রাখেন আপনার ফিল্মি ডায়লগ। এতই যদি ভালোবাসতেন তাহলে ওই মেয়েগুলোর কথা একবার হলেও ভাবতেন, যাদের জীবনটা আপনি নরক বানিয়েছেন। ওরাও তো কারো বোন, কারো মেয়ে। অবশ্য আমি কাকে কি বলছি, আপনার এই শরীরটাও তো। আর কিছু বলতে পারে না মুগ্ধ, ঘৃণায় চোখ সরিয়ে নেয়। মতিসুরের আজ এই প্রথম নিজেকে খুব পাপী মনে হচ্ছে। এত টাকা পয়সা সবকিছু থেকেও যেন সে খুব অসহায়। তার নিজের ছেলেকে বাঁচাতে হলে তাকে সব সত্য স্বীকার করতে হবে। মতিসুর আস্তে আস্তে পুলিশের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে ওঠে, আমি বয়ান দিতে চাই। বাইজি সালে আজ মেয়েরা খুব খুশি। বড় একটা টিম তাদের উদ্ধার করতে এসেছে। তবে সমস্যা হচ্ছে কোনো মেয়েই তার পরিবারের কাছে ফেরত যাবে না। এমনটা নয় যে যেতে চাচ্ছে না। ওই যে আমরা সভ্য সমাজ, রাতের আড়ালে শরীর ছুঁয়ে দিতে পারি, তবে দিনের বেলা এদের মর্যাদা দিতে পারি না। উনি ঠিক আছেন ডক্টর? মুগ্ধর কথায় ডাক্তার সাহেব নিজের চেক আপ বন্ধ করে বলেন, ঠিক আছে, তবে একটু খেয়াল রাখবেন। হয়তো পরপর হঠাৎ বড় কিছু তার সাথে হয়ে গিয়েছে, তাই এভাবে জ্ঞান হারিয়েছে। একটু খেয়াল রাখবেন আর এই ওষুধগুলো এনে খাইয়ে দিন। স্নিগ্ধ ডাক্তারের হাত থেকে প্রেসক্রিপশন নিয়ে বলল। চলুন আমি আপনাকে এগিয়ে দিচ্ছি। স্নিগ্ধ ডাক্তারকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। একটু আগেই সবাই বাড়ি ফিরেছে, শুধু একজন বাদে, যিনি সব পাপের শাস্তি পাবেন। মতিসুর নিজের ছেলেকে বাঁচাতে সব সত্য স্বীকার করেছে। শাওন মুগ্ধর দিকে তাকায়। তার মুগ্ধ ভাই যে এমন কিছু করতে পারে তার ইঙ্গিত সে সকালে পেয়েছিল। সকালে যখন নবনী রুম থেকে বেরিয়ে যায়, তখন মুগ্ধর টেবিলের নিচে চোখ যায়। সে সব প্রমাণ আর ভিডিও ক্লিপ হাতে পেয়ে বসে পড়ে। তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে কখনো ভাবেনি তার বাবা এত খারাপ মানুষ হতে পারে। তবে সে একটা জিনিস বুঝে গিয়েছিল, এসব প্রমাণ পুলিশকে দিয়ে কোনো লাভ নেই যদি না তার বাবা নিজে নিজেকে ধরা দেয়। এসব মুগ্ধর চাল ছিল। সে জানতো পুলিশকে এসব প্রমাণ দিলে উল্টো নবনী ফেসে যাবে, তাই নিজেই নিজেকে স্যাক্রিফাইস করার ডিসিশনটা নিয়েছিল। তবে এত কিছু এত কম সময়ে হয়ে যাওয়ায় তার মা সেখানেই সেন্সলেস হয়ে পড়ে। মুগ্ধ নিজের রুমে এসে চুপচাপ জানালার পাশে বসে আছে। তার চোখ বেয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। এক রাতের মাঝে সে কত কিছু হারিয়ে ফেলতে চলেছে হিসেব নেই। নবনী এক পা করে রুমে এগুচ্ছে আর তার বুকের ধুকপুকানি বেড়ে যাচ্ছে। আচ্ছা, এই যে বাড়ির সাজানো সংসারটা ভেঙে চুরমার হয়ে গেল, এসবের জন্য কি সে নিজে দায়ী? এর কোনো উত্তর নবনীর কাছে নেই। রুমে ঢুকতেই মুগ্ধ বলে ওঠে, বেরিয়ে যাও এ বাড়ি থেকে। নবনী অবাক হয়ে তার দিকে তাকায়। মুগ্ধ তাকে চলে যেতে বলছে? মানে এসব কিছুর জন্য মুগ্ধ তাকেই দোষী ভাবছে? তবে নবনীর তো কোনো দোষ নেই। শর্ত অনুযায়ী নবনী নিজেরই তো চলে যাওয়ার কথা। অথচ আশ্চর্য, মুগ্ধর মুখে এই একটা লাইন শুনে তার কলিজাটা মনে হয় ছিঁড়ে যাচ্ছে। অথচ তার খুশি হওয়ার কথা ছিল। কি হলো, কথা কানে যায়নি? চলে যাও এখান থেকে, আমি তোমার মুখটাও দ্বিতীয়বার দেখতে চাই না। আমার কথাটা। প্লিজ যাও। মুক্তি চাইতে না তুমি সবসময়, আজ তোমাকে মুক্ত করে দিলাম। সময় মতো কাগজ পাঠিয়ে দিও, সাইন করে দিব। যাও প্লিজ। নবনী আর এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না। যে মানুষটা নিজে থেকে তাকে দূরে সরিয়ে দিচ্ছে তার কাছে জোর করে থাকার কোনো মানে হয় না। নবনী কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়। শাওন দেখতে পায় নবনী বাড়ির বাইরে চলে যাচ্ছে। ভাবি, এত রাতে কোথায় যাচ্ছ? নবনী শাওনের কথায় কোনো উত্তর দেয় না। সে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায়। শাওন কিছু বুঝতে না পেরে তাড়াতাড়ি মুগ্ধর কাছে গিয়ে বলে, ভাই, ভাবি তো চলে যাচ্ছে, আটকাও তাকে। যেতে দে, এতেই ওর ভালো। মানে কি সব আবোল তাবোল বকছো? ভাবিকে আটকাও ভাই, সে চলে যাচ্ছে। বললাম তো যেতে দে, ভালোবাসি বলেই যেতে দিচ্ছি। এখন বাবার দলের সব লোকদের টার্গেটও দূরে গেলেই ওর জন্য ভালো, ওর কথা ভেবেই ওকে দূরে সরাচ্ছি। শাওন ধীরে ধীরে মুগ্ধর কাছে গিয়ে দাঁড়ায়। এই প্রথম মুগ্ধকে কাঁদতে দেখছে সে। তার কাছে এটা একটা আশ্চর্য, তার মুগ্ধ ভাই একটা মেয়েকে এত ভালোবাসে। এতটা ভালোবাসো তুমি ভাবিকে মুগ্ধ ভাই? কি দেখে এতটা প্রেমে পড়লা? সৌন্দর্য দেখে? জানি না। সাহস দেখে? না। ভালো রেজাল্ট দেখে? না, সেটা দেখে কেউ প্রেমে পড়ে? তাও যদি না হয় তবে কি? শাওন কিছুক্ষণ চুপ থেকে বলল, সে সত্যি চলে যাচ্ছে ভাই, তাকে ছাড়া তুমি থাকতে পারবে না আমি জানি। খুব ভুল করলে ভাই, ভুল করলে। মুগ্ধ চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো।
আসলেই তার আর কিছুই করার ছিল না, কিছুই না। নবনী বাড়ি থেকে বেরিয়ে অনেকটা পথ চলে এসেছে। এত রাতে একা একটা মেয়ে শুধু সাইড ব্যাগটা সাথে নিয়ে বেরিয়ে গিয়েছে, আর কিছু না। তবে ওর একটুও ভয় করছে না। নিজের মানুষটাকে হারিয়ে এখন আর কিসের ভয় করবে সে? আর একবার পিছনের পথটায় তাকায় নবনী। সত্যিই কি সব সম্পর্ক শেষ হয়ে গেল? তাদের গল্পটা রীতি কি এখানেই? এই গ্রাম, এই নদী, এই পথ, এসবে আর কোনোদিন কি আসা হবে না তার? বুকের চাপা আর্তনাদ আর আটকে রাখতে না পেরে কেঁদে ফেলে সে। কেন আমাকে বুঝলে না মুগ্ধ? আর কিছু বলে না নবনী। এখন সে সোজা তার হোস্টেলে চলে যাবে। তাদের নানা বাড়িতেও ঝামেলা হচ্ছে নবনী জানে। তার নানা ভাইও এসবের সাথে জড়িত। নিজেদের সম্পর্ক শক্ত করতেই তাদের বিয়ে দেয়া হয়। এসবের মাঝে শুধু দুটো মানুষের হৃদয়টা টুকরো টুকরো হয়ে গেল। নবনী আর দাঁড়ায় না। যত এখানে থাকবে ততই যেন কষ্ট হবে। এক প্রকার নিজের অনুভূতি থেকে পালাতেই সে চলে যায় বহুদূর। এদিকে বিহান ভেবেছিল নবনী হয়তো তাকে মেনে নিবে। তবে নবনী তাকে না জানিয়েই চলে যায়। যাওয়ার আগে শুধু একটা টেক্সট দিয়ে বলে, আপনি যা করেছেন এই জন্য আমি চিরঋণী বিহান ভাই। তবে আমি শহরে ফিরছি। মুগ্ধকে আমি ভালোবেসে ফেলেছি খুব। তবে হয়তো সে আমার ভাগ্যে নেই। পরে কথা হবে আপনার সাথে সব নিয়ে। বিহান বিরহ নিয়ে মলিন হাসি দেয়। কি ভাগ্য তার! একজনকে সে সবটা দিয়ে ভালোবেসেও পেল না, আর কেউ একজন এমনি এমনি তার ভালোবাসা পেয়ে গেল। দুনিয়াটা এত নিষ্ঠুর কেন? বিহান মেনে নেয় তার ভাগ্যকে। হয়তো এসবের শেষটা এভাবেই ছিল। সময়টা এখন শীতের শেষের দিকে। গাছের পাতা ঝরে গিয়ে নতুন করে উঠেছে। বসন্তের হাওয়ায় প্রকৃতিতে এক নতুন সুর। সবকিছু যেন নতুনের ছোঁয়ায় পুরাতনকে ছেড়ে অনেকটা এগিয়ে গিয়েছে। ভার্সিটির মাঠের এক কোণায় বড় একটা বট গাছ। বিশাল আকৃতির গাছটা নিচে সবাই বসে আড্ডা দিচ্ছে। তবে কেউ একজন জীবনের হিসেব মেলাতে ব্যস্ত। দেখতে দেখতে 2 মাস কেটে গিয়েছে। কি রে, কি ভাবছিস? মেঘলার কথায় নবনীর ঘোর ভাঙে। সে হেসে বলে, না, কিছু না। তুই এবার গ্রাম থেকে আসার পর অনেকটা বদলে গিয়েছিস। মানে? হুম, যেমন কথা বলা কমিয়ে দিয়েছিস, আগের মতো হাসি খুশি থাকিস না, একটু কেমন যেন। না, ওরকম কিছু না। এই, ওনারা কি আমাদের ডাকছে? মেঘলার কথায় নবনী অন্যদিকে তাকায়। দূরে দাঁড়িয়ে কয়েকটা ছেলে মেয়ে তাদের ডাকছে। ভার্সিটির সিনিয়র হবে হয়তো। চল ক্লাসে চলে যাই। না রে নবনী, ওরা ফাইনাল বর্ষের, না গেলে পরে সমস্যা হবে। চল দেখি কি বলে। মেঘলা নবনীকে সাথে নিয়ে ছেলে মেয়েগুলোর সামনে গিয়ে দাঁড়ায়। নবনীর কেন যেন হঠাৎ বুকটা একটু বেশি ধড়ফড় করছে। যেন মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে। নাম কি? হাতের আইফোনটা দেখিয়ে শো অফ করতে করতে একটা ছেলে বলে ওঠে। 3 জন ছেলে আর 2 জন মেয়ে দাঁড়িয়ে আছে। আর আরেকটা ছেলে ওদিকে ফিরে বাইকে হেলান দিয়ে ফোন চালাচ্ছে। যেন পিছে কি হচ্ছে তা দেখার সময় তার নেই। ফোনের ভিতর বিশ্ব জয় করে ফেলবে। মেঘলা কাপা কাপা গলায় উত্তর দেয়, মেঘলা। তা বৃষ্টি ফেলছো না কেন? গরম লাগে? ছেলেটার কথা শুনে সবাই হেসে ওঠে। নবনী বেশ বিরক্ত হয়ে মেঘলার হাত ধরে টানতে টানতে বলে, চল তো। এই মেয়ে, তুমি আবার কি বলছো? সিনিয়রদের সম্মান করতে জানো না নাকি? যারা সম্মান পাওয়ার যোগ্য তাদের করতে জানি, যারা যোগ্য নয় তাদের করার প্রয়োজন মনে করি না। আরে বাস, এ তো দেখি পুরো কাঁচা লঙ্কা। ওইদিকে বাইকে হেলান দিয়ে থাকা ছেলেটা হঠাৎ নড়ে ওঠে। এই আওয়াজ, এই কণ্ঠ, এটা তো তার খুব পরিচিত। তবে কি মেয়েটা ইউনিভার্সিটিতেই পড়ে? পেছন ফিরে তাকানোর সাহস পায় না ছেলেটা। নবনী এদিকে কাউকে পাত্তা না দিয়ে মেঘলার হাত ধরে টানতে টানতে চলে যায়। একটা ছেলের জন্য খুব ইগো হার্ট হয়। সে উঠে কিছু করতে যাবে তার আগে পিছন থেকে তার হাত টেনে ধরে বাইকের ছেলেটা। তোদের কত করে বলছি এসব বাদ দিতে? আরে একটু মজা করতে চাইছিলাম। ছেড়ে দে মেয়েটাকে, ওর জিত সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই? এবার যেন সবাই কিছুটা অবাক হয়। ববিতা নামের মেয়েটা মুগ্ধর কাছে এসে বলে। মুগ্ধ কিছু বলে না, শুধু এক দৃষ্টিতে নবনীর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এখন না, পরে সব বলছি তোদের লম্বা ঘটনা। আর এই মেয়েটাকে একটু দেখে রাখিস। মুগ্ধ গিয়ে নিজের বাইকে উঠে বাইক স্টার্ট দিয়ে দেয়। ছোট চাচার বাসায় যেতে হবে। আপাতত কিছুদিন এক্সামের জন্য এখানে এসেছিল সে। এক্সাম শেষে চলে যাওয়ার কথা, তবে এখন আর সে যাবে না। গেলে নবনীকে নিয়েই যাবে। আমি তোমাকে ঠিকই জয় করে নিব নবনী, তুমি দেখে নিও।
মুগ্ধ চলে যায়। ওর ফ্রেন্ডরা সবাই অবাক হয়, হঠাৎ কি হলো ছেলেটার। নবনী ক্লাস শেষে অন্যমনস্ক হয়ে হোস্টেলের দিকে যাচ্ছে। সব কিছুই কেমন যেন লাগছে তার। সকালে এমন অদ্ভুত অনুভূতি হওয়ার কোনো ব্যাখ্যা যেন তার কাছে নেই। এমন সময় কেউ একজন পেছন থেকে হঠাৎ তাকে টেনে নিয়ে একটা গলিতে ঢুকে যায়। মুখ চেপে ধরায় ভালোভাবে চিল্লিয়ে উঠতে পারে না সে। ভয়ে চোখ মুখ বন্ধ করে ফেলে। কপালে কারো ঠোঁটের স্পর্শ পেয়ে সামনে জনকে সজোরে ধাক্কা দিয়ে যেই না যেতে ধরবে, তখনই শুনতে পাই সেই চিরচেনা কণ্ঠ। সবকিছু নতুন করে শুরু করা যায় না? নবনী থমকে যায়। তার নিজের সাথে যেন পুরো দুনিয়াটা থেমে গিয়েছে। বুকের ভিতর নিঃশ্বাস যেন আটকে আছে। নবনী ধীরে ধীরে সামনে তাকায়। মুগ্ধ একটা সাদা শার্ট গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। বেশ শুকিয়ে গিয়েছে এই কয়েকদিনে। নবনীর বেশ মায়া লাগলো। এই অবস্থা কেন আপনার? যেমন রেখে গেছো তেমনই আছি। আপনি তো সবসময় চাইতেন আমি চলে যাই। সত্যিই আমি চাইতাম? নবনী কোনো উত্তর দিতে পারে না। মাঝে মাঝে তার ভীষণ গিল্টি ফিল হয়। ওই দিন কেন সে চলে এসেছিল, কেন জোর করে থেকে যায়নি। যে সময়ে মুগ্ধর সবচাইতে বেশি প্রয়োজন ছিল তার, সে তখনই অভিমান করে চলে এসেছিল। অভিমান কি ভালোবাসা বাড়ায়? হয়তো বাড়ায়, তবে ভুল সময়ে ভুল জায়গায় তাহলে সম্পর্কের ইতিও টানা যায়। নবনীর কি হলো কে জানে, হঠাৎ মুগ্ধকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। আপনি কেন একবারও আমাকে আটকালেন না? কেন এই 2 মাসে একবারও কল করলেন না? মুগ্ধ কিছু বলে না, আস্তে করে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, সব উত্তর দিব, চলো আমার সাথে। কোথায়? তোমার শ্বশুর বাড়ি। কি? সবাই এখনো তোমার অপেক্ষা করছে, চলো তোমার বাসায় আমি কথা বলে নিব। নবনী বেশ ঘাবড়ে যায়। হঠাৎ কিভাবে কি করবে বুঝে উঠতে পারে না। মুগ্ধ নবনীর এক হাত নিয়ে বুকের উপর রেখে বলে, সব আমার উপর ছেড়ে দাও, ভরসা করো, আমি আছি না, সব ঠিক করে দিব। নবনী আর কিছু না বলে মুগ্ধকে জড়িয়ে ধরে। এখন সবটা শুরু হবে নতুন করে। 2 দিন পর মেম্বার বাড়িতে অনেকদিন পর আনন্দ ফিরে এসেছে। যদিও মুগ্ধর বাবা এখনো জেলে, ছাড়া পাবে বলে মনে হচ্ছে না। তবে একজনের জন্য তো আর সবার জীবন থেমে থাকে না। মুগ্ধর মা একটা দীর্ঘশ্বাস ফেলে রান্নার কাজ করতে থাকে। তার ভাগ্যকে সে মেনে নিয়েছে। এদিকে শরীফা আজ খুব খুশি। বাড়ির বউ যে কিনা তার মতো একটা মানুষকে বদলে দিয়েছে, সে বাড়ি ফিরবে। খুশি হওয়াটাই স্বাভাবিক। নবনী বাড়িতে ঢুকেই সবাইকে সালাম করে। প্রথম যখন এই বাড়িতে সে বউ হয়ে এসেছিল, তখন শুধু তার শরীরটা বাধ্য হয়ে বউ হওয়ার অভিনয় করত, যেন কোনো শর্ত পূরণ ছাড়া তার আর করার কিছুই নেই। তবে এখন সে সারা জীবনের জন্য সংসার করতে এসেছে। এই বাড়িটা তার। সবার সাথে খোশ গল্পে মেতে সারাদিন কাটিয়ে নবনী রাতের বেলা রুমে ফিরে। আজ যেন একটু অন্যরকম লাগছে সবকিছু। রুমে ঢুকতেই মুগ্ধ একটা হ্যাচকা টান দিয়ে নবনীকে নিজের সাথে মিশিয়ে নেয়। হুশ, কোনো কথা না। নবনীকে স্পর্শ করে তাকে খুব কাছে টেনে নেয়। আজ থেকে তাদের মাঝে আর কোনো দূরত্ব থাকবে না। নবনী লজ্জা পাচ্ছে। খাটের এক পাশে একদম জড়তার সাথে বসে আছে। মুগ্ধ নবনীর কাছে গিয়ে তার কাঁধ থেকে চুলগুলো সরিয়ে দেয়। নবনী হালকা কেঁপে ওঠে। মুগ্ধ কপালে চুমু দিয়েই নবনীকে শুয়ে দেয়। মেয়েটা চোখ বন্ধ করে আছে। মুগ্ধ হেসে বলে, তুমিও লজ্জা পাও? তোমাকে তো খুব সাহসী ভেবেছিলাম। নবনী কিছু বলতে পারছে না। মুগ্ধ ওর কোমরে স্পর্শ করে ওর দিকে নুয়ে পড়ে। নবনীর বলতে ইচ্ছে করে, বুঝলাম সাহসী আমি, তার মানে তো এই না আমার লজ্জা করে না। তবে মুখ ফুটে কিছুই বলতে পারে না। মুগ্ধ শাড়ির আঁচল সরিয়ে ওর গালে ও ঘাড়ে আঙুল ছোঁয়ায়। নবনী শুধু কেঁপে উঠছে। মুগ্ধ ওর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে একটু থামে আর বলে, তোমাকে আজ অন্যরকম সুন্দর লাগছে। নবনী এবারেও চুপ। মুগ্ধ আস্তে আস্তে ওর মাঝে হারিয়ে যেতে থাকে। তারপর, বিয়ে করে জেনে নিলেন। অনেকদিন পর আজ আকাশে আবার চাঁদ উঠেছে। চারপাশে নীরবতা। নদীর মাঝে নৌকা বাইছে একজন যুবক। পাশেই হারিকেনের আলোয় দেখা যাচ্ছে একটি মেয়েকে কেমন প্রেমময় দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলেটার দিকে। যেন এই এক দৃষ্টিতে অনন্তকাল পার করে দেওয়া সম্ভব।